আরোহী নেমে এলো। ওয়াশরুম থেকে শুরু করে সবখানেই অধীরকে খুঁজল, তবে কোথাও অধীরকে পেল না। হাঁটতে হাঁটতে এসে পড়ল নিজের ব্যালকনিতে। আসতেই অবাক হয়ে যায়, কোমরে হাত দিয়ে বলে, আপনি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে তছনছ করছি। অধীর ফোনটা কান থেকে একটু দূরে সরিয়ে চাইল সামনে। আরোহী দাঁড়িয়ে আছে দেখে হাতের ইশারায় কাছে আসতে বলল। আরোহী অধীরের কাছে আসতেই কোমর জড়িয়ে ধরে নিজের কোলে বসিয়ে দিল। নিজের ফোনে আলাপ করতে লাগলো অধীর, তবে আরোহীকে শান্তি চেয়ে বসতে দিল না। নিজের নাক দিয়ে গাল থেকে গলা অবধি ঘষতে লাগলো। অধীরের খোঁচা খোঁচা দাড়ি গলায় বিঁধতেই কেঁপে উঠল আরোহী। নিজেকে ছাড়াতে চাইলে অধীর আরও শক্ত করে ধরে। অধীরের আলাপ শেষ হতেই কল কেটে দেয়। আরোহীকে নিজের সাথে চেপে ধরে বলে, এখন বলুন ম্যাডাম। আরোহী নিভু নিভু কণ্ঠে বলে, কি বলবো? আমাকে জ্বালাতন করেন কেন? আরোহী অবাক হয়ে বলে, কি? আমি আপনাকে জ্বালাতন করি? হ্যাঁ। একদম মিথ্যে বলবেন না। আমি আপনাকে নয়, বরং আপনি উল্টো আমায় জ্বালাতন করেন। আর আমি কি করেছি? কি না করেছেন সেটা বলেন। আচ্ছা, কি না করেছি আমি? আপনি আমাকে আরোহী চুপ হয়ে যায়। অধীরের দৃষ্টিতে লজ্জা পেয়ে যায়। অধীর নিজের কথার জালে আরোহীকে আটকানোর চেষ্টা করছে, তবে আরোহীকে কম যায় নাকি? সেও চুপ করে যায়। অধীর আরোহীকে চুপ থাকতে দেখে বলে, কি হলো বলো। আরোহী মাথা নত করে নেয়। খানিক সময় অধীর তাকিয়ে রইল। এই বুঝি চোখ ফিরিয়ে নিবে তার থেকে, তবে আর কোথায় চোখ ফেরালো সে। আরোহী আর না পেরে বলে, কি দেখছেন? তোমাকে। ঘোর লাগা কণ্ঠের কথা শুনে সারা শরীরের কম্পন শুরু হলো মৃদু মৃদু। ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। অধীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল সেই কম্পিত ওষ্ঠের দিকে। কোনো একটা ঘোরের মধ্যে যে চলে যাচ্ছে। আরোহী হাত দুটো নিজের একটি হাতের মধ্য নিয়ে নিল অধীর। আরোহী বিপদ বুঝতে পেরেই বলতে নেয়, শুনুন, আপনি থমকে যায় মুহূর্ত। বাহিরের পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। দেওয়ালের সাথে চেপে আছে আরোহী। আরোহীর হাতের ভাঁজে তার হাত দুটো পিষে আছে। নিজের সব ভালোবাসা যেন আরোহীর নরম অস্ত্রের ওপর ফেলছে অধীর। পাগলের ন্যায় গভীর চুম্বনে ভরিয়ে দিল আরোহীর নরম তুলতুলে অস্ত্র। আরোহীও সায় দিল তাতে। ভালোবাসা মানুষকে নিজে করে পাওয়ার তীব্র লোভ আজ লজ্জা বাধা হলো না। খানিক সময় পর ছেড়ে দিল আরোহীকে অধীর। চোখ বন্ধ করে আছে আরোহী। অধীর একটু বড় বড় নিঃশ্বাস নিল। তারপর আরোহীর গলায় মুখ গুজে নেশা ভরা কণ্ঠে ডাকে। জান। সহ্য করতে পারল না আরোহী। প্রিয় মানুষটির অমন ঘোরলাকা কণ্ঠের ডাক সহ্য করার মতো নয়। উত্তর না দিয়ে পারল না আর। ধীর কণ্ঠে বলে, হুম। অধীর বলে, আমাকে ভালোবাসো? আরোহী তাকায় অধীরের দিকে। উত্তরটি কি তার সঠিক করে জানা আছে নাকি জানার পরও সে জানে না। আরোহীকে চুপ থাকতে দেখে অধীর তার গলা থেকে মুখ তুলে তাকায়। চোখে চোখ রেখে বলে, বলো না, ভালোবাসো কি আমায়? বলো না, ভালোবাসো আমায়? আরোহী মাথা নত করে নেয়। ধীরে ধীরে শ্বাস নিচ্ছে সে। হৃদয়টা কেমন টিপ টিপ শব্দ তুলছে। আরোহী কি বলবে জানি না। অধীর চাইল কি সাবলীল তার সেই দৃষ্টি। যে কাউকে নিজের এই দৃষ্টি দিয়ে ঘায়েল করতে সক্ষম অধীর। আরোহীর দিকে মুখ এগিয়ে নিয়ে যায়। গলায় আলতো করে শব্দ করে কিস করতেই কেঁপে উঠল আরোহী। চোখ খিচে বন্ধ করে নেয়। অধীর চোখ তুলে বলে, তুমি জানো, খুব ভালো করিয়ে জানো। সজোরে কামড় বসিয়ে দিল গলায়। আহ বলে আর্তনাদ করে উঠল আরোহী। অধীরের কথার জবাব যে তার কাছে আপাতত নেই, আছে শুধুই প্রশ্ন। আরোহী আর অধীরের এমন এখন একান্তই সময় চলছে। আরোহীর মাথায় বুদ্ধি এলো, অধীর এখন সম্পূর্ণ তার মধ্যে ডুবে আছে। হ্যাঁ, এটাই তো সুযোগ আরোহীর। অধীরের চুলের মধ্যে হাত দিল আরোহী। শুকনো একটা ঢোক গিললে বলল, মিস্টার ডেভিল। অধীর সাড়া দিল। আরোহী জিভ দিয়ে শুকিয়ে থাকা ঠোঁট ভিজিয়ে নিল। অধীরের দিকে তাকিয়ে বলে, একটা কথা বলি। অধীর মাথা তুলে তাকায়। তারপর শান্ত স্বরে বলে, একটা কেন, 10টা বলো। আরোহী যেন সাহস পেল। মনের মধ্যে সাহস সঞ্চয় করে বলে, আপনি কাল রাতে কোথায় ছিলেন? অধীর তাকালো আরোহীর দিকে। শান্ততার দৃষ্টি আরোহীর মুখের উপর নিজের তীক্ষ্ণ দৃষ্টি ঘুরপাক করল সে। নিজের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। তারপর আরোহীর কানের কাছে ফিসফিস করে বলে,
রাতে তো তোমার সাথে ছিলাম, মনে নেই? তাকে মনে করিয়ে দিব। এতে অবশ্য আমারই লাভ। কি বলেছেন? আরোহী বুঝলো চতুর অধীরের সাথে সে এইভাবে পারবে না। আরোহী নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, ছাড়ুন আমায়, উঠবো আমি, ছাড়ুন। হুম হুম, না এখন না, আরেকটু পরে। না, এক্ষুনি ছাড়ুন আমাকে। ছাড়াতে পারলে ছেড়ে দিব, দেখি পারো কিনা। আরোহী ছটফট করলো, তবে অধীর দিকে ছাড়া পেল না, বরং শরীর শক্ত ব্যয় হলো তার। চুপচাপ আরোহী বসে রইল সেইভাবেই। মাথা বেশ চিন্তা তার। ঠোঁট উল্টিয়ে বসে আছে আরোহী। অসহায় মুখ করে চেয়ে আছে মোহনা চৌধুরীর দিকে। মোহনা তাতে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছেন না। তিনি নিজের মতো করে একটা একটা করে শাড়ি আরোহীর সামনে রাখছেন। আজ থেকে আরোহীর জামা পরা বন্ধ, পরতে হবে শাড়ি, তাও মোহনার পছন্দের শাড়ি। আরোহী বসে আছে কারণ সে শাড়ি পরতে জানে না। এর আগে দুই একবার পরেছে, তবে শাড়ি সামলাতে না জানার কারণে বেশ লজ্জায়ও পড়েছে আরোহী। আরোহী মোহনার দিকে তাকিয়ে বলে, দাদি, আমি শাড়ি সামলাতে পারি না, প্লিজ। গম্ভীর মুখে মোহনা বলে, সামলাতে পারবে একদিন, সব ঠিক হয়ে যাবে। দেখো কোনটা পড়বে। দাদি প্লিজ। আরোহী, দাদির ডাকে মেরুদণ্ড সোজা করে বসল আরোহী। না, এই দাদি ছাড়বে না। দাদি নাতি মিলে আরোহীকে শেষ করার পন্থা অবলম্বন করছে বুঝি। সকালে নাতি আর এখন দাদি, দুটোই এক। জেদ ধরলে আর তা ছাড়ে না এরা। মোহনা চৌধুরীদের আদেশে আরোহীকে শাড়ি দেওয়া হলো। আরোহী মাথায় হাত দিয়ে বলে, এটা শাড়ি নাকি শাড়ির বস্তা? মোহনা বলেন, যেটা তোমার মনে হয়। শাড়ি পরবে আর স্বামীকে আঁচলে বেঁধে রাখবে। আরোহী মুখ বাঁকিয়ে মনে মনে বলে, ওনাকে শাড়ির আঁচল আমি কি রাখবো? বেটা আমাকে তার পকেটে থেকে ছাড়লে তো। দাদি, কাল থেকে শাড়ি পরবো কেমন? কারণ আজ শাড়ি পরা শিখতে হবে তো। উফ। ঠিক আছে, তবে শাড়ি কিন্তু পরতেই হবে বলে দিলাম। ওকে দাদি, আমি শপথ নিলাম আমি কাল থেকে শাড়ি পরবো, খালি শাড়ি পরবো, শাড়িহীন কিচ্ছু পরবো না। মোহনা খানিকটা হাসতেন। নিজের কাজে চলে যায় মোহনা। রুমে আরোহী একা। অধীর গিয়েছে অফিসে। আজ কলেজেও যেতে হবে না, কলেজ বন্ধ তার। তাই আজ সারাদিন ঘুমাবে সে। খানিক সময় পর হঠাৎ করে একটা কল এলো আরোহীর ঘরে। ঘুম ঘুম চোখে ফোনটা তুলল আরোহী। ঘুমে আচ্ছন্ন হয়ে বলে, হ্যালো, কি করছো? কে? আমাকে চেনো না? না, কে আপনি? তোমার শুভাকাঙ্ক্ষী আমি। ঘুমিয়ে না থেকে নিজের স্বামীর আসল মুখটা দেখুন। মানে কি বলছেন আপনি? আমি কি বলছি না বলছি এইসব নিজ থেকে জানার চেষ্টা করো। চৌধুরী বাড়ির দেওয়ালের পিছনে লুকিয়ে আছে গভীর রহস্য, যা তোমাকে জানতে হবে। যাও, খুঁজো গিয়ে যাও। আরে কে আপনি? হ্যালো হ্যালো, এই যে। কল কেটে দেয় লোকটা। আরোহীর চোখের ঘুম উড়ে যায়। মাথায় হাত দিয়ে বসল সে। অধীরের আসল চেহারা কি? কি আছে এই অধীর চৌধুরী বাড়ির দেওয়ালের পেছনে? আরোহী জোরে জোরে নিঃশ্বাস নিল, তারপর বলে, আমায় জানতেই হবে কি সেই রহস্য, কি ওনার আসল মুখ জানতেই হবে আমায়। কিন্তু আমি কি করব? অনুকে বলবো? না না না, অনু অধীরের বোন, ওনাকেই সাপোর্ট করবে। তবে কিভাবে জানবো আমি সবটা? আরোহী উঠে দাঁড়ালো। এইভাবে বসে থাকলে তো আর সব কথা সে জানতে পারবে না। তাই তাকে উঠতে হবে, খুঁজতে হবে সব রহস্য। আরোহী নিচে এলো। এখন বেলা 12টা ছুঁই ছুঁই। চৌধুরী বাড়ির লিভিং রুমে আপাতত কেউ নেই। অধীর আর শুভ্র অফিসে, আনুষ্কা নিজের রুমে ঘুমাচ্ছে। নীলা চৌধুরী আর মোহনা চৌধুরী বাহিরে কোথায় যেন গিয়েছেন। আরোহী চিকন চোখে আশেপাশে দেখলো কেউ আছে কিনা। না, কেউ নেই। অধীর কাল সেই গোপন ঘরটায় গিয়েছিল, সেখানে যেতে হলে লিভিং রুম ক্রস করতে হবে। আরোহী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বুক সেলফ এর কাছে আসতেই মাথা ঘুরে উঠল। মাথায় হাত দিয়ে বলে, এত এত বুক এখানে, না জানি কোন বইয়ের পেছনে ওই ঘর। আমি কি করে যাব ওইখানে? উফ। আরোহী একটা একটা করে বই বের করতে লাগলো, তবে দরজাটা খুলছে না। আধা ঘন্টা ধরে বই টেনেও কোনো লাভ হলো না, দরজা খুলল না। আরোহী মাথায় হাত দিয়ে বলে, উফ, এখন কি করব? এটা তো খুলছেই না। কি করছো তুমি এখানে? গম্ভীর চাপা কণ্ঠে ডাক শুনেই আটকে উঠল আরোহী। ভয়ে রীতিমতো ঘাম ছুটছে তার। না জানি কে দাঁড়িয়ে আছে তার পেছে। ঘুরে কি উত্তর দিবে আরোহী? সে ধরা পড়েছে। এখন যদি অধীর তার জান নেয়, নিতেও পারে, কারণ অধীর বিশ্বাসঘাতকতা পছন্দ করে না। আরোহীকে আগেও ওয়ার্নিং দিয়েছে সে, তবে আরোহী শোনেনি। এখন যদি পেছনে ঘুরে দেখে অধীর দাঁড়িয়ে আছে, তাহলে চোখ বন্ধ করে ঘুরে দাঁড়ায় আরোহী।
তখনই নীলা চৌধুরী বলেন, আরে মনু তুই? নীলা চৌধুরীর কথায় আরোহী চোখ খুলে নীলার দৃষ্টি অনুসরণ করে নিজের সামনে তাকায়। তার সামনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে একটা ছেলে। বয়স আরোহী থেকে একটু বেশি হবে, মুখে গাম্ভীর্যতা বিরাজ করছে, ঠিক যেমন অধীর থাকে। আরোহী দেখলো ছেলেটার মুখের আকার কিছুটা অধীরের মতো, ফর্সা গায়ের রং, মাঝের রকমের সুঠামদেহী সুশ্রী চেহারা, তবে কপালে ভাঁজ ফেলে আছে। অলি আরোহীর দিকে তাকিয়ে বলে, নিজের বাড়ি চুরি করতে লজ্জা করলো না? আরোহী বোকা বনে গেল। সে কখনো চুরি করছিল? সে তো বই দেখছিল। এই ছেলেটাকে তাকে এগুলো বললো কেন? অলি আরোহীকে এমন করে তাকিয়ে থাকতে দেখে হেসে দিল, তারপর বলে, আরে আরে ভাবি, কুল কুল, আমি শুধু মজা করছিলাম, আর কিছু নয়। আরোহী মাথা নাড়ায়, তারপর বলে, আপনাকে তো ঠিক চিনলাম না। তখন নীলা চৌধুরী বলেন, আর কে আমার? উফ মম, প্লিজ আমাকে বলতে দাও। অলি এবার আরোহীর দিকে তাকায়, তারপর নিজের মায়ামাখা হাসি নিয়েই বলে, তো আমার কিউট ভাবি, আমি হচ্ছি তোমার ছোটোখাটো একটা দেবর, মানে আমার ওই লম্বা রাগী ভাই আছে না, যাকে তুমি বিয়ে করেছো, তার ছোট ভাই আর কি। অনুষ্কা এসেই অলিকে এলোমেলো মারতে লাগলো। অলি চেঁচিয়ে বলে, অনুর বাচ্চা, মার খাবি কিন্তু, আউচ। অনুষ্কা মারতে মারতে বলে, এই একদম ফ্যাসফ্যাস করবি না। এতদিন কোথায় ছিলি আর এখন এলি কেন? আরে আমি তো দেশে ছিলাম না, কাল ফিরেছি। কোথায় ছিলি আর কেন ছিলি? সব কিছু তোমায় জানতে হবে না অনুষ্কা। কথাটা বলেই মোহনা চৌধুরী অলির কাছে আসতো। অলি দাদিকে জড়িয়ে ধরলো, চোখ ছলছল করছে। মোহনা চৌধুরী করবে নাই বা কেন, আদরের নাতি তার। এতদিন পর পেয়ে আনন্দে নেচে উঠল তার মন, তাই তিনি বলেন, আমার ছোট নাতির আগমন উপলক্ষে আজ বিশাল পার্টি হবে, সবাই প্রস্তুতি নিয়ে নাও। সবাই নিজ নিজ মতো কাজে লেগে পড়ল। আরোহীকে অনুষ্কা টেনে নিয়ে গেল। আরোহী আর সেই দরজাটা খুলতে পারে না। সেই রাগ লাগছে তার। সন্ধ্যার আগ দিয়ে সময়টা। চৌধুরী বাড়িকে সাজানো হয়েছে রং বেরঙের বাতি দিয়ে। চারপাশে মানুষজন গিজগিজ করছে। মোহনা চৌধুরী বড় পার্টির আয়োজন করেছেন। বাড়ি ভর্তি মেহমান। আরোহীকে রেডি হতে মাত্র রমির গিয়েছে। কালো একটা সিল্কের শাড়ি পরার জন্য দিয়েছেন মোহনা। ব্লাউজটা ব্যাকলেস, তার সাথে হলো আরোহী শাড়ি পরতে জানে না। গত 30 মিনিট ধরে চেষ্টা করছে, তবে পারছে না। এবার রাগে রি করতে করতে শাড়িটা ধরে বিছানায় ছুঁড়ে মারল। যা, বিরক্তি করার ভালো লাগে না। ধুর, এত সময় নষ্ট করেও একটা শাড়ি পরতে পারলাম না। এই জীবনের কি করলাম আমি আর? উফ, ভালো লাগে না। তুমি চাইলে আমি তোমাকে ভালো লাগাতে পারি। জমে গেল আরোহী। শাড়িহীন ব্লাউজ আর পেটিকোট পরে ঘুরে বসে আছে। কণ্ঠটি সে চিনে, তার পেছনেই দাঁড়িয়ে আছে অধীর। কোনো মতে বিছানায় রাখা শাড়িটা জড়িয়ে নিল দেহে। অধীর তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। আরোহী দু হাতে নিজের বাহু চেপে আছে, যাতে অধীর তাকে লজ্জায় না ফেলতে পারে। আরোহী মাথা নত করে মিনমিন করে বলে, আপনি আপনি কখন এলেন? যখন শাড়ি পরতে তোমার বিরক্ত লাগছিল তখন। আরোহী কপট রাগ দেখিয়ে বলে, আপনি কেমন লোক, একটু নক করে আসবেন না? বাড়ি আমার, ঘর আমার, বউটা আমার, তো না করে আসবো কেন? এখনই বেরিয়ে যান বলছি। না। আরোহী বলে, চলে যান না, আমি শাড়ি পরবো তো। আমি পরে দিই। লজ্জায় জর্জরিত হয়ে উঠছে আরোহীর মুখশ্রী। কি করবে সে? মাঝে মধ্যে মনে হচ্ছে মাটি ফাঁক করে লুকিয়ে পড়তে। হয়তো এই লজ্জা থেকে মুক্তি পেত সে, তবে এই মুহূর্তে এটাও সম্ভব নয়। আরোহী তাই তীক্ষ্ণ কণ্ঠে বলে, আপনি কি ছোটবেলায় মেয়েদের পার্লারে কাজ করতেন? না, তা করতাম না, তবে বড় হয়ে নিজের বউকে পরিয়ে দিতে পারবো। আরোহী একটা বালিশ উড়িয়ে মারো, তারপর বলে, আসছে শখ কত। যান বাইরে আর অনুকে পাঠিয়ে দিন। প্লিজ। বলছি না যেতে। এর শোধ আমি তুলবই। কথাটা বলেই অধীর চলে যায়। আরোহী ফোঁস করে শ্বাস ফেলল। আচমকাই লজ্জা পেয়ে দুই হাতে নিজের মুখ ঢাকলো আরোহী। আরোহী হাসছে, লজ্জা তার এখনো কাটেনি। পার্টির মধ্যে মেহমান হিসেবে প্রবেশ করলো আবির খান। আবিরকে দেখেই চমকে যায় আরোহী। চমকে যাওয়ার বিশেষ কারণ হলো, এই সেই ছেলে যে কিনা কাল অধীরকে অ্যারেস্ট করতে এসেছিল। অধীর তো তাকে শত্রু বলে আখ্যায়িত করেছিল, তবে নিজের শত্রুকে কেউ নিজেদের খুশির মাঝে কেন রাখবে? আরোহীর মাথা ঘুরিয়ে উঠল। এত প্যাচ তার মাথায় ঢুকছে না। কত কি যে তার জানা বাকি, তার কে জানে। আরোহী আর অনুষ্কা দাঁড়িয়ে আছে। আরোহী চোখ খুঁজে যাচ্ছে তার ডেভিলকে। অধীর এখনো নিচে নামেনি।
রেডি হতে অধীর রায় চৌধুরীর সময় লাগে অনেক। তা এই কয়েকদিনই বুঝে গিয়েছে আরোহী। অনুষ্কাকে আরোহী হঠাৎ করেই বলে, অনু, তোর যে 2টা ভাই আছে এটা তো তুই কখনো বলিসনি আমায়। কোথায় আমার 2 ভাই? আমার তো একটাই ভাই। মানে অলি তোর ভাই না? হ্যাঁ, অলি আমার ভাই। তাহলে তুই এটা বলছিস কেন তোর একটা ভাই? আরে আমার একটা ভাইতে একটা ভাই বলছি। আরোহী রেগে যায়, তারপর রাগী গলায় বলে, তোমার সাথে মজা নিচ্ছিস? হ্যাঁ, আমি তোর সাথে মজা নিতে কেন যাব? তাহলে এটা কেন বলছিস যে তোর এক ভাই? আর অলি কে তাহলে? আরে আমার একটাই ভাই, আর অলি আমার ভাই। তাহলে উনি কি হয় তোর? কেন ভাই হয়? তাহলে তোর মাথায় সমস্যা? অনুষ্কার মাথায় চর মেরে কথাটা বলল আরোহী। অনুষ্কা নিজের মাথা ঘষতে ঘষতে বলে, আমার একটাই তো ভাই, তুই পাগল। তখনই মোহনা চৌধুরী আর নীরা চৌধুরী উপস্থিত হন। মোহনা চৌধুরী আরোহীকে দেখেই বলেন, বাহ, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। তা তো লাগবে। স্বামীর ভালোবাসা পেলে মেয়েদের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। কথাটা বলল কেউ একজন। আরোহী মুখ তুলে তাকিয়ে দেখলো নীরা চৌধুরী। নীরা চৌধুরী আরোহীর দিকে তাকিয়ে বলেন, চৌধুরী বাড়ির বউ তো চৌধুরী বাড়ির মতো সুন্দর, তাই না? আরোহী মাথা নাড়ালো। পার্টি শুরু হলে পার্টির মধ্যমণি হচ্ছে অলি। অলিকে নিয়েই আড্ডা, মজ মাস্তি সব হচ্ছে। এদিকে অধীরও চলে এসেছে। আজ অধীর আরোহীর সাথে মিল রেখে কালো স্যুট পরেছে। চকলেট বয় লাগছে তাকে আরোহীর কাছে। অধীর আরোহীর সাথে কথা না বলেই আলাদা কিছু লোকদের সাথে কথা বলছে। আরোহী এক কোণায় দাঁড়িয়ে অধীরকে দেখছে। ফর্সা গায়ে কালো সাদা শার্ট আর তার উপর কালো ব্লেজার, কালো প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি। অধীরের সিল্কি চুলগুলো মৃদু নড়ছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, গম্ভীরভাবে কথা বলার ধরন আর বারবার আর চোখে আরোহীকে দেখা, সব মিলেই আরোহী ফিদা হয়ে যায় নিজের ডেভিড হাজবেন্ডের ওপর। বুকে হাত দিয়ে বলে, এই একটা মানুষ এত সুন্দর কি করে হয়? একদম চকলেট বয়, মন তো চাইছে একদম টুক করে গিলে খেয়াই। অধীর আরোহীকে নিজের দিকে অমন করে চেয়ে থাকতে দেখে ইশারায় জিজ্ঞেস করে। কি? আরোহী দুই দিকে মাথা নাড়িয়ে কিছু না বলে। অধীর আবারও নিজের আলাপে ব্যস্ত হয়ে পড়ল। জমজমাট পার্টি, কারো দিকে তাকানোর সময় কারণে অধীর নিজের কাজে ব্যস্ত। মোহনা চৌধুরী আর নীলা চৌধুরী মেহমানদের সাথে কথা বলছেন। অরি নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। অনুষ্কা কোথায় তা কে জানে। আরোহী একা একা দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। নিজেকে একা একা লাগছে। তখনই আরোহীর পাশে এসে দাঁড়ায় কেউ। আরোহী ঘুরে তাকিয়ে দেখলো কেউ ছিল, তবে এখন নেই। তার সামনেই একটা চিরকুট। আরোহী আশেপাশে তাকিয়ে বলে, কে দিল এটা? কাউকে না পেয়ে চিরকুটটা খুলল আরোহী। যেখানে লেখা আছে, বসে থেকো না, নিজেকে বাঁচাও। চমকে যায় আরোহী। মনে মনে বলতে লাগলো, এটার মানে কি? আর কে দিল এটা? নিজেকে বাঁচাও মানে কার থেকে বাঁচাবো? আরোহী এইসব কিছুই ভাবছিল। হঠাৎ তার নজর যায় সেই বুক শেলফের দিকে। আরোহী সূক্ষ্ম চোখে আশেপাশে দেখল। এই সুযোগ তার কোনো রকম এগিয়ে এলো। যখন বইগুলোতে হাত দিবে তখনই পেছন থেকে আসতো কেউ। কাঁধের চুল সরিয়ে নিল। উষ্ণ গরম নিঃশ্বাস পড়তেই কেঁপে উঠল আরোহী। এই স্পর্শ তার চেনা পরিচিত। আরোহী কোমর ধরে নিজের দিকে ঘুরিয়ে দিল অধীর। আরোহীর চোখে চোখ রেখে বলে, কি ম্যাডাম, এত পালাপালি কেন করো? এই বাঁদর দিকে একটু নজর দেন, এমন করে মারছেন কেন? কি করেছি আমি? কি করেননি সেটা বলেন। তখন অমন করে দেখছিলে কেন? কখন? একটু আগে। না, আমি মোটেও আপনাকে দেখছিলাম না। মিথ্যা বলো আমার সাথে? আমি কেন মিথ্যে বলতে যাব আপনার সাথে? আপনি কে হন আবার? ও, আমি কে হই? জি, কে আপনি? আমি কে? হ্যাঁ। অধীর ঠোঁট কামড়ে হাসল। আরোহী থেকে একটু দূরে সরে গিয়ে আবারও আচমকাই ওকে টেনে নিজের বাহুতে নিয়ে দিল। কোনো দিক না তাকিয়ে গলায় বসিয়ে দিল এক কামড়। আহ শব্দ করে উঠল আরোহী। অধীর ছেড়ে দেয়। আরোহী গলায় হাত দিয়ে বলে, এটা কি হলো? আর জানতে চাইবে আমি কে হই তোমার? আরোহী ঠোঁট উঠে নেয়। অধীর আরোহীর মুখ ভাব দেখে হাসল। তখনই অধীর আরোহীকে প্রশ্ন করে, তুমি এখানে কেন? পার্টি ওখানে চলছে। আরোহী দাঁত বের করে বলে, আমি মরতে এসেছি, আপনি কেন এসেছেন এখানে? আমি তোমাকে মারতে এসেছি। আপনি একটা খারাপ লোক। সেটা তো আমি জানি। আরোহী চলে গেল। আরোহী চলে যেতেই অধীরের মুখ ভাব কঠিন হয়ে আসতো।
চোখ তুলে তাকালো সামনে দেওয়ালের দিকে, কঠিন মুখে বলে, এই দরজা খুলবে না কখনো, রহস্য উন্মোচন হবে না কখনো। আরোহীর সামনে দাঁড়িয়ে আছে একটি ছেলে। ছেলেটিকে আরোহী চিনে না, তবে ছেলেটা আরোহীর সাথে কথা বলতে চায়। জানতে চাইল কি কথা, কিন্তু ছেলেটা বলে, এখানে বলা যাবে না, আমার সাথে চলেন। কিন্তু কোথায় যাব? আমার পিছু পিছু। আরোহী ভাবলো তখন সেই চিরকুটটা হয়তো এই ছেলেটাই দিয়েছে তাকে। ছেলেটাকে এর আগে কখনো দেখেছে কিনা সন্দেহ হলো তার। ছেলেটার সাথে একটু কিনারায় আসতো আরোহী। ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, এখন বলেন না কি বলবেন। ছেলেটা আরোহীর দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলে, দেখুন, আজ আমি আপনাদেরকেও যা বলবো তা যদি